এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্রে বেশ কিছু অদলবদল ঘটে গিয়েছে। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, আর তারই মধ্যে যখন ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতের দিকে আঙুল তুলছেন, ট্যারিফ বাড়িয়ে দিচ্ছেন, তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এবার ডাকাডাকি শুরু করেছেন। কেন তিনি ডাকাডাকি শুরু করেছেন, কি কারণে ডাকাডাকি শুরু করেছেন, একটা চিঠি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে যে আমেরিকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডাকছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে বলা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি বিশ্ব কন্ট্রোলের রিমোট দিতে নরেন্দ্র মোদীর পায়ে ধরছেন ডোনাল্ড ট্রাম্প? কিন্তু কেন কেন এতটা প্রয়োজন হয়ে পড়লো ভারতের? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি চিঠিটা প্রোডাকশন টিমকে একটু চালাতে বলবো। 16 তারিখ এই চিঠিটা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপস্থিত থাকতে বলা হয়েছে হোয়াইট হাউসের এই মিটিংয়ে। মিটিংটা কি আমি একটু দর্শকদেরকে বলে আপনার কাছে আসছি। বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা ঐতিহাসিক এবং মহৎ প্রচেষ্টার আমার সঙ্গে যোগ দিতে এবং একই সঙ্গে বিশ্বব্যাপী সংঘাত নিরসনের জন্য সাহসী নতুন পদ্ধতি গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে পেরে আমি সম্মানিত। এই হচ্ছে চিঠি এবং সেখানে ডেকে পাঠানো হয়েছে নরেন্দ্র মোদীকে। আমি জানতে চাইবো শুভাশিস আপনার কাছে যে নরেন্দ্র মোদীকে কেন ডেকে পাঠানো হলো, কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো ভারত? দেখুন, প্রথমেই আমি একটা কথার রেকটিফিকেশন দিয়ে স্টার্ট করলাম। এটা ডেকে পাঠানো হয়নি, আসার জন্য অনুরোধ করা হয়েছে। কূটনীতিতে এই দুটো শব্দের আকাশ পাতাল তফাৎ। আমি অনুরোধ শুনতে ভালোবাসি, ভারতীয় হিসাবে ডেকে পাঠানোর অর্ডারিং করার জায়গায় আমেরিকা আর নেই, আর সেই অর্ডার শুনতেই ভারতবর্ষ আর ভালোবাসে। পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, নরেন্দ্র মোদী কেন? আমরা যখন আমবাগানে চুরি করতে যেতাম ছোটবেলায়, তখন সবসময় দেখতাম, চেষ্টা করতাম, স্কুল থেকে বেরিয়ে আমবাগানে আম চুরি করতে যেতাম, সবসময় চেষ্টা করতাম সেই দঙ্গলের মধ্যে যেন ক্লাসের ফার্স্ট বয়টার নামটা থাকে। তার কারণটা হচ্ছে, যখন আমাদের টিচার যদি কোনো কারণে ধরে নেয়, তাহলে যদি পেটানি খাওয়ানোর টাইম আসে, তখন আমরা ফার্স্ট বয়কে সামনে এগিয়ে দিয়ে বলতে পারি যে হ্যাঁ, ও আমাদের সাথে ছিল, সুতরাং আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমবাগানে ঢুকিনি। পয়েন্টটা খুব সিম্পল। গাজায় আক্রমণ করা, গাজায় ধ্বংসস্তূপ তৈরি করার পিছনে নরেন্দ্র মোদী বা ভারতবর্ষের কোন রকম কোনো ভূমিকা ছিল না। সেই নরেন্দ্র মোদী বা ভারতবর্ষকে এই ভূমিকার মধ্যে একটা অংশগ্রহণ করিয়ে এই যে রিভ্যাম্প করা, রিডেভেলপ করা বা রিস্ট্রাকচারিং করা যে ফেজটায়, সেই ফেজটায় এমন একটা হিউম্যান ফেস আনার চেষ্টা করছে, যেই দেশটার কালচারাল ডিপ্লোমেসি বা ওয়েলফেয়ার ডিপ্লোমেসি বা যে সেই দেশটার নিজস্ব ব্যালেন্সটা ইন দ্য স্টেটাস অফ ডিপ্লোমেসি, সারা পৃথিবীর লোক সেটাকে যথেষ্ট গ্রাহ্য করে। কেন নরেন্দ্র মোদী পাশে থাকলে এই গোটা প্রসেসটার পিছনে একটা ব্র্যান্ড ভ্যালু জেনারেট হবে, যেই ব্র্যান্ড ভ্যালুটা ইজ নট অফ পলিটিক্স, নট অফ ভায়োলেন্স, বাট অফ রিয়েল টাইম পিস। আমি আমি এই যে চিঠিটা, এই যে আবেদন পত্রটা, যে আমন্ত্রণ পত্রটা এসেছে, সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে, দেখুন আপনিও এটা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে। 29শে সেপ্টেম্বর 2025 তারিখে আমি গাজা সংঘাতের অবসানের জন্য একটা বিস্তৃত পরিকল্পনা ঘোষণা করি, যা অসাধারণ 20 দফার রোড ম্যাপ, যা দ্রুত সমস্ত বিশ্ব নেতাদের দ্বারা গৃহীত হয়। কতগুলো দেশের কথা এখানে বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। ইসরায়েল, ইউরোপের প্রধান রাষ্ট্রপ্রধানরাও এতে অন্তর্ভুক্ত, খুব ইম্পর্টেন্ট বিষয়টা। এবং তাতে বলা হয়েছে 17ই নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়ে এবং সমর্থন করে প্রস্তাব 2803 অপ্রতিরোধ্যভাবে গৃহীত হয়েছে। আমি এই জায়গাটা একটু আপনার কাছে শুভাশিস জানতে চাইবো যে খুব সূক্ষ্মভাবে দেখলে ইসরায়েলের কথা বলা হয়েছে, ইউরোপের প্রধান রাষ্ট্রপ্রধানরা অন্তর্ভুক্ত এবং আরব বিশ্ব। তাহলে কার কার নাম এখানে নেই? আসলে ভারতকে ডেকে কাদেরকে ডাকা হয়নি? ভারতকে আমন্ত্রণ জানিয়ে কাদেরকে এই বার্তাটা দেবার চেষ্টা হচ্ছে? এই 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 গোটা প্রসেসের মধ্যে পাকিস্তানকেও ডাকা হয়েছে। এই গোটা প্রসেসের মধ্যে বহু এমন দেশকে ডাকা হয়েছে যারা ভারতের কাছের, বহু এমন দেশকে ডাকা হয়েছে যারা ভারতের কাছের নয়, আবার বহু এমন দেশকেও ডাকা হয়নি যারা ভারতের ভীষণ কাছে।
পয়েন্টটা হচ্ছে এখানে বারবারও বলছি দের ইজ এ সাবজেক্ট কল্ড এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। সেখানে একটা প্রসেস আছে কনভিনসিং থিওরি। ধরুন আপনি একটা ভূতের গল্প বলছেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, এবং সেটাকে কনভিনসিং করার জন্য আপনি চেষ্টা করেন সেটাতে যতটা রিয়েলিস্টিক টাচ দেওয়া যায়। এবং ফিল্ম মেকিং এ এই জিনিসটা বারংবার ইউজ হয়, এবং ডিপ্লোমেসিতে বা নেগোসিয়েশন থিওরিতে এটাও বারংবার ইউজ হয়। এখানে বারংবার বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে আমাদের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, মানে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমার এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় সংখ্যক মানুষজন আমাদের সমর্থন জানাচ্ছে। অর্থাৎ আমার আইডিওলজিকে আমি যেটা বলতে চাইছি সেটা অলরেডি আমি প্রি অ্যাজামটিভ সাপোর্টের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে লোকের সামনে দেখাতেই চেষ্টা করছি যে দেখুন আমি যেটা বলবো সেটা বলার আগে থেকেই আপনারা সেটাকে সমর্থন করতে হবে, এই মাইন্ডসেটটা আপনারা তৈরি করে দিন। আচ্ছা, গাজায় যখন মিসাইল অ্যাটাক হয়েছিল, গাজায় যখন রিপিটেটিভ অ্যাটাক হয়েছিল, সেই রিপিটেটিভ অ্যাটাকে বিভিন্ন রকম ন্যারেটিভ বিভিন্ন সময় খেলেছে, কখনো টেররিজমের খেলেছে, কখনো হামাসের খেলেছে, কখনো জিওপলিটিক্যাল রিজনস খেলেছে। আচ্ছা, তখন উনি কার কার পারমিশন নিয়েছিলেন? তখন উনি কোন কোন দেশকে আমার নিজের সাথে থাকতে অনুরোধ করেছিলেন? আমরা হাত গুনে বলতে পারি। আজকের ডেটে দাঁড়িয়ে যখন তারা গাজাকে রিভ্যাম্প করার কথা বলছে, তখন কেন সেই দেশগুলোকে ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়ছে? যেই দেশগুলোর নিজের কালচারাল ডিপ্লোমেসি এবং কালচারাল ডিপ্লোমেসি স্ট্যান্ডটা গোটা বিশ্বের কাছে এতটা জরুরি, তাহলে কি উনি যে 20টা পয়েন্টের কথা বলছে উনি নিজেও জানেন যে এই 20টা পয়েন্টের মধ্যে নিউমারাস নাম্বার অফ লুপ হোলস আছে, যেই লুপ হোলস গুলোকে জাস্টিফাই করার জন্য আমেরিকার পলিসি মেকিং এবং আমেরিকার স্ট্র্যাটেজিক স্ট্যান্ড ইজ নট এনাফ। তার জন্য দরকার আছে এমন কিছু দেশকে যাদের স্টেটাস ইন ওয়ার্ল্ড ডিপ্লোমেসি ইজ ভেরি কনভিনসিং, যেমন ইন্ডিয়া। একদম। এখন প্রশ্ন হচ্ছে শুভাশিস, যে তাহলে ভারত কি করবে? ভারত কি আমেরিকার এই আহ্বানের সাড়া দেবে? দিয়ে কি তাহলে তারা গাজার শান্তি বৈঠকে যাবে, নাকি বিরত থাকবে? কারণ আমরা জানি যে ইসরায়েল অবশ্যই ভারতের একটা বড় অ্যালাই। তাহলে কি করবে ভারত? কি এই বৈঠকে সাড়া দেবে? দেখুন, যখন এরকম আন্তর্জাতিক মহল থেকে আপনাকে ডাকা হয়, নট নেসেসারিলি ইউ হ্যাভ টু টেক এ স্ট্যান্ড, নট নেসেসারিলি আপনাকে বাম দিক কি ডান দিক থাকতে হবে। ইউ ক্যান অলসো স্টে ইন দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা বলি একটা ভারসাম্যের একদম। মাঝখানে এখানে দুটো জিনিস দাঁড়ানো। আমি একটু শুভাশিস আপনার কাছে আসছি, দুটো জিনিস আমি একটু এই জায়গাটাতে বোঝানোর চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে। কারণ হচ্ছে যে একদিকে ইরান, তারা গত ব্রিক্সে আমরা দেখেছি যে ইরান ছিল, এবং ব্রিক্সের সদস্য দেশ হিসেবে ইরানও রয়েছে, এবং ভারতের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক। অন্যদিকে ইসরায়েল ভারতের পুরনো অ্যালাই। আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই মজবুত যে অপারেশন সিন্দুরের সময় ইসরায়েল তারা তাদের সমস্ত ইকুইপমেন্ট ভারতে পাঠিয়েছিল। এবং বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে কি এটা একটা চাপ দেওয়া হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি জেনে বুঝে ভারতকে এক্ষেত্রে একটা চাপ দিচ্ছে? না, দেখুন, চাপ ঠিক শব্দটা নয়, শব্দটা হচ্ছে ব্যালেন্সিং, কাউন্টার ব্যালেন্সিং। এটাকে বলতে পারেন খুব টেকনিক্যাল ভাষায় বলতে গেলে সি স ব্যালেন্সিং ডিপ্লোমেসি।